কি আমার মাথা মোটা, দাঁড়া তাহলে, বলে টেবিলের ওপর থাকা পানির গ্লাস ছুঁড়ে মারল আরিফার হৃদয়ের দিকে। আচমকা এমনটা হওয়াতে পানি গিয়ে পড়ল হৃদয়ের মুখে। হৃদয় আবারও রেগে পানি মারল আরিফার গায়ে। তারপর শুরু হলো পুরো মহল্লা পার্টি। এমন সময় ক্যান্টিনে উপস্থিত হলো রিয়াদ স্যার আর প্রিন্সিপাল। ওনারা দুজন হলেন বাবা ছেলে। ওনাদের দেখে আমরা সবাই একদম হতভম্ব হয়ে গেলাম। অবশ্যই আমি কিছু করিনি, যা করাই ওরাই করেছে, তাই আমিও এই মুহূর্তে প্যারা না নিয়ে চিলমুড়ে আছি। প্রিন্সিপাল অবাক হয়ে বলল, এই তোরা এগুলা কি করছিস? না মানে স্যার কিছু না। না তো ওই একটু মজা করছিলাম। একটু মজা করলে চেহারার কি অবস্থা করেছিস তোরা? সরি স্যার, সবার মাথা নিচু করে বলল। আর ওদের কাজে আমি মিটমিট করে হাসছি। বেশ হয়েছে, ফের যদি দেখেছি তোরা এমন সব করেছিস কিছু, কিন্তু আর হবে না স্যার, ঠিক আছে। আর হ্যাঁ, সবার মনে আছে তো ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানের কথা? এবছরে কিন্তু নবীনবরণের সব দায়িত্ব তোদের পাল্লাই করতে হবে। একদম পুরো পুরো পার্টি ভার্সিটি কাঁপিয়ে ফেলবি। বেশি কাঁপালে কিন্তু আমিও তোর কাঁপিয়ে দিব, মনে থাকে যেন। সবাই হাসলো। সারাদিন হাসাহাসি আর আড্ডায় কেটে গেল আমাদের। তারপর ভার্সিটি শেষে দিহানের ফুচকার টিটটা নিয়ে বাড়িতে চলে এলাম আমি। কলিং বেল টিপতে আম্মা জানি সে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই হন হন করে রুমের ভিতরে ঢুকে গেলাম আমি। পরের দিন ভার্সিটিতে আসতে লেট হয়ে গিয়েছে আমার। শালারা ওই ঘুমটা যে কবে কমবে আর কে জানে। আজকে আবার টাকলা স্যারের ক্লাসটা সবার আগে, না জানি আমায় রুমে ঢুকতে দিবে কিনা। এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি আমি। হঠাৎই পা পিছলে কেটে পড়ে যেতে নিলাম আমি। এমন সময় পিছন থেকে কেউ ধরলো আমায়। ঘন্টায় হুট করে যেতে যাব আমি। ভয়ে চোখ মুখ খিচে নিলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে রিয়াদ স্যারকে দেখে আরো ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম আমি, সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছা করে করিনি। চোখ কোথায় থাকে তোমার? স্টপ কোথাকার, এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ঘুরের মতো শুধু সারাদিন দৌড়ে বেড়াও। ধমকের সুরে কথাগুলো বলে হন হন করে চলে গেলেন উনি। আর আমি হা হয়ে জাস্ট তাকিয়ে রইলাম। আমি ঘোড়া? কালকে লাউড স্পিকার, আজকে ঘোড়া বলল আমায়। ঠিক আছে স্যার, আমিও পরে দেখে নিব আপনাকে। হঠাৎই মনে পড়লো আমি কেন দৌড়াচ্ছিলাম। হাই রে আমার ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে বললাম আমি, স্যার আসবো? সাথে সাথে পুরো ক্লাসের স্টুডেন্টরা আমার দিকে তাকালো। টাকলা স্যার আমার দিকে তাকিয়ে বলল, আসো মা, এতক্ষণে তোমার অপেক্ষায় ছিলাম, তা এত তাড়াতাড়ি চলে আসলে যে? সরি স্যার, আসলে এই নিয়ে কতবার সরি বলেছো তুমি, হিসাব আছে? এই লাস্ট বার স্যার, আর দেরি হবে না। তারপর এক গাদা বক বক করে ভিতরে ঢুকতে দিল আমায় উনি। সকালে সকালে টাকলার মেজাজটাই বিগড়ে দিল। এই একজন স্যার যার ক্লাসে কোনোদিনই ঠিক টাইমে আসতে পারি না আমি। রোজ ওনার বুক বুক শুনতেই হয় আমার ক্লাস শুরু হয়। তারপরও আজকে আবার রাক্ষস স্যারের মুখ দেখা লাগলো সবার আগে। না জানি কেমন কাটে আজকের দিনটা। লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি আমি, উদ্দেশ্য হচ্ছে কিছু রঙিন কাগজ খোঁজা। দিহান ওরা বলছে কাগজগুলো নাকি আলমারির ওপরে থাকা একটা কার্টুন বক্সের ভিতরে আছে। হঠাৎই চোখ গেল আলমারির ওপরে থাকা একটা বক্সের দিকে। হয়তো ওইটার কথাই বলেছিল ওরা, কিন্তু ওগুলো তো অনেক উঁচুতে। এখন কি করি? অনেক ভেবেচিন্তে একটা চেয়ারের উপরে বক্সটা নামাতে লাগলাম আমি। কিন্তু বক্সটা এতটাই উঁচুতে যেখানে আমার হাত পৌঁছাচ্ছে না। লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রিয়াদ। হঠাৎই যার চোখ গেল লাইব্রেরির ভিতরে থাকা তাজু দিকে। রিয়াদ বুঝতে পেরেছে এই মেয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে চলছে। এই ভেবে লাইব্রেরির ভিতরে ঢুকলো সে। হঠাৎই পা পিছলে চেয়ার থেকে পড়ে যেতে নিলাম আমি। সাথে সাথে আবারও কেউ পিছ থেকে ধরলো আমায়। আর হাতে বেজে উঠলো অপর থেকে বাক্সটির ভিতর থাকা সব কাগজ এসে পড়লো আমার মাথার ওপর। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। পরিবেশ শান্ত হতে চোখ খুলে তাকাতে আবারও রিয়াদ স্যারকে দেখে ভয়ে হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। হাই রে, আজকে কি দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি, বারবার খালি পড়ে যাই আর এই স্যার এসে ধরে দেয়। না জানি এখন আবার কি নতুন নাম দেয় আমার। ভয়ে কাচুমাচু হয়ে তাকিয়ে আছি আমি রিয়াদ স্যারের দিকে, আর উনিও চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো ডুব গিলে বললাম, প্লিজ স্যার, লাস্ট বারের মতো সরি, বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিছু করিনি। একদম কথা বলবে না তুমি, ধমক দিয়ে বললো রিয়াদ স্যারের। ধমক শুনে মুখে হাত দিলাম আমি। উনি আবারও বলে উঠলেন, সবসময় এত বকবক করো কেন তুমি, মিস লাউড স্পিকার? সবসময় কথা কম বলবা, সারাদিন শুধু পায়ের লাফালাফি করতে আর বকবক করতে পারো, আর যেখানে সেখানে যেতে হয়নি। বলে জুড়ে জুড়ে শ্বাস নিতে শুরু করলেন
বললেন উনি। হয়তো রাগ কমানোর চেষ্টা। আশ্চর্য, এত রেগে যাওয়ার কি আছে? আর আমি কি বলেছিলাম নাকি পিছন থেকে ধরতে আয় আমায়? নিজেই এসে ধরবে, আবার নিজেই কথা শোনাবে। আজ তো একটা হুমমান হুম। মনে মনে বললাম। কিছুক্ষণ পর হঠাৎই বলে উঠলাম আমি। বলেছিলাম কি স্যার, তুমি আবার কথা বলছো লাউড স্পিকার? আরে আমার কথাটা তো শুনবেন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। আরে স্যার, জাস্ট সেট আপ। লাউড স্পিকার। মুহূর্তের মধ্যেই রেগে গেলাম আমি। একটু উচ্চ সুরে বলে উঠলাম, কি কতক্ষণ থেকে যাবৎ লাউড স্পিকার করে যাচ্ছেন আপনি? আমার নাম তাজু, ওই নামে ডাকবেন আমায়। আর কথাটা হলো, আমার এখনো কুলে তুলে আছেন। স্যার নামাবেন না? তাজুর কথা শুনে হকচকে হয়ে উঠল রিয়াদ। আসলে সে ভুলে গিয়েছে সে যে কাউকে কুলে তুলে আছে। দ্রুত নামিয়ে দিল রিয়াদ স্যার তাজুকে। তারপর কিছু না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে চলে গেল। রিয়াদ স্যারের কাছ থেকে ছাড়া পেতেই নিচে বসে কাগজগুলো উঠাতে লাগলাম আমি। এমন সময় লাইব্রেরির দরজার সামনে এসে হাজির হলো ঋতু। আমাকে নিচে বসে কাগজ কুড়াতে দেখে বলে উঠল সে, হাই রে, লাইব্রেরির কি অবস্থা করেছিস তুই? এগুলা কেমনে হলো? ভূমিকম্প হয়েছিল তাই এমনটা হয়েছে। এখন বকবক না করে হেল্প কর আমায়। তারপর দুজন মিলে সব কাগজগুলো উঠিয়ে নিয়ে চলে গেলাম নিজের গন্তব্যে। সিঁড়ি টপকে নিচে নেমে নিজের রুমের দিকে পা বাড়াচ্ছে রিয়াদ। এমন সময় অনার্স 3rd ইয়ারের একটা মেয়ের নাম তুলে ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে ক্লাস করবেন না স্যার? আজকে আমার ক্লাস নেই তো। ও বলে রিয়াদ চলে গেল। আর এদিকে তুলি এখনো রিয়াদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। সেই প্রথম দিন রিয়াদকে দেখার পর থেকেই রিয়াদকে ভালো লাগে তার। সবচেয়ে বেশি ভালো লাগে তাজুকে অনেক বকবকে উনি, যেটা তুলির কাছে খুবই ভালো লাগে। এসব ভাবতে ভাবতেই তুলি এগিয়ে গেল হল রুমের দিকে। সারাদিন প্রচুর কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলাম আমি। চোখ মুখে রয়েছে ক্লান্তির ছাপ। সোফায় বসে গা এলিয়ে দিয়ে চোখ দুটো ঝুপিয়ে নিলাম নিমিষেই। এমন সময় পাশে বসে মাথায় হাত রাখলো অপূর্ব। আচমকা কারো হাতের স্পর্শ পেতেই হচকে উঠলাম আমি। টিপিয়ে চোখ তাকাতেই ভয়ে দেখে হালকা হাসলাম আমি। ভাইয়া মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠলো আমায়, কি খুব ক্লান্ত লাগছে বুঝি? আরে বলো না ভাইয়া, কালকে ভার্সিটিতে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান। আর তুমি তো জানো প্রতি বছর 3rd ইয়ারের অপর সব দায়িত্ব পড়ে। আর এবছরে তো আমরা 3rd ইয়ারে, তাই এবছরে সব দায়িত্ব আমাদের ওপর। আর তার জন্য ভার্সিটি সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে গিয়েছি আমি। ও এই বুঝলাম। তা তুমি যাবে তো ভাইয়া কালকে? আমার সময় হবে না মনে হয়। বুনু, অফিসে অনেক কাজ আছে। ও ঠিক আছে, মন খারাপ করিস না। মন খারাপ করি নাই, সময় হলে আমি গিয়ে তোকে নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে যা। আর শোন, রাতে আইসক্রিম খেতে নিয়ে যাব। সাথে সাথে খুশি হয়ে বললাম আমি, আই লাভ ইউ ভাইয়া। বুঝতে পারছি, যা এখন। রাত 9টা। রাস্তায় হেঁটে চলছি আমি আর ভাইয়া। কিছুটা দূরে যেতেই ভাইয়া বলে উঠল, তুই দাঁড়া, আমি এখনই আইসক্রিম নিয়ে আসছি। আমিও খুশি মনে বলে উঠলাম, ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যে অপূর্ব ভাইয়া দুটো কোন আইসক্রিম নিয়ে এসে দিল আমার হাতে। আমিও খুশি হয়ে আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করলাম। অন্যদিকে এমন সময় সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল রিয়াদ। হঠাৎই তার চোখ যায় তাজুর দিকে। এক রাতে তাজুকে রাস্তায় ব্যস্ততা দেখে অবাক সে। পিছন থেকে দেখছে রিয়াদ, যার কারণে অস্পষ্টভাবে ছেলেটির চেহারা দেখতে পেল না রিয়াদ, কিন্তু তাজুর মুখ স্পষ্ট দেখতে পেয়েছে সে। হঠাৎ তাজুর পাশে থাকা ছেলেটির হাত দিয়ে তাজুর ঠুটে থাকা আইসক্রিম মুছে দিল, যেটা রিয়াদ দেখে প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে মনে মনে বলল সে, কালকে একবার দেখা হোক তোমার সাথে, তারপর মজা দেখাবো লাউড স্পিকার। ভেবে রাগে ফুসতে ফুসতে গাড়ি ছেড়ে চলে গেলেন সে। বনু, তুই কি এখনো বাচ্চা আছিস? বলতো, এভাবে কেউ মুখে আইসক্রিম মেখে খায়? বলে আমার মুখ মুছে দিল ভাইয়া। ভাইয়ার কাজে আমি হাসলাম। তারপর বলে উঠলাম, এভাবে আইসক্রিম খেতে মজা পাই ভাইয়া, তুমি বুঝবে না। সব তো তুই একাই বুঝিস। হয়েছে, এখন চল, তা না হলে আম্মু আবার বকবে। আর এমনিতেও কালকে তো আবার তোকে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। উফ, ঠিক বলছো ভাইয়া, চলো তাড়াতাড়ি। তারপর দুই ভাই বোন মিলে হাঁটা দিলাম বাড়ির পথে। প্রায় রাতেই ভাইয়া আমায় নিয়ে আইসক্রিম খেতে আসে, এটা আমার খুব ভালো লাগে। সকালে মুখে পানি পড়তেই লাফ মেরে উঠলাম আমি। সামনে ঋতু আর রাফিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। দুটো পুরো আটা ময়দা মেখেই পুরো ময়দা সুন্দর হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, ওই ভূতনি দুইটা, এভাবে পানি মেরে ঘুম থেকে উঠালি কেন আমায়? আর তোদের তো হ্যাপি লাগছে রে। কয়টা বাজে হিসাব আছে? ঋতু বলল, কয়টা বাজে? 9টা বাজে। কি? সেই কখন থেকে তোকে ডাকছি বলতো,
এখন তাড়াতাড়ি রেডি হয়ে নি, জাস্ট 2 মিনিট, আমি এখনই আসছি বলে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম আমি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বললাম, এখন বল কি পরবো আমি? কি পরবি মানে? শাড়ি পরবি? শাড়ি? আমরাও পরেছি, তুই পরবি। আচ্ছা ঠিক আছে। এই বলে আলমারি থেকে একটা কালার পাতা রঙের শাড়ি বের করলাম আমি। তারপর আম্মু শাড়ি পরিয়ে দিল। আজকে চুলগুলো খুলে দিয়েছে, গলায় ভারী নেকলেস আর ঝুমকা, হাতের মুঠো কাচের চুড়ি, চোখে কাজল আর হালকা মেকআপ, বেশ তৈরি আমি। তারপর সবার কাছ থেকে বিদায় জানিয়ে চললাম আমরা 3 জন ভার্সিটির উদ্দেশ্যে। পুরো ভার্সিটি আজকে খুব সুন্দর করে সাজানো, তার সাথে সেজেছে ভার্সিটির নতুন পুরান সব সদস্যরা। সবাই রং বেরঙের শাড়ি পরেছে, সাথে অনেকে চুল দিয়েছে বিভিন্ন ধরনের ফুলের মালা। সবাইকে অসম্ভব সুন্দর লাগছে, সাথে পরিবেশটাকেও খুব সুন্দর লাগছে। আমরা 3 জন একসাথে হেঁটে চলে গেলাম ভার্সিটির মাঠের দিকে। মাঠের কাছে যেতেই দেখতে পেলাম বাকি শয়তানদের সাথে হৃদয় আর দিহান, ওরা আজকেও সেজেছে। ওদের সামনে গিয়ে আমরা 3 জন একসাথে দাঁড়িয়ে বললাম, আমাদের কেমন লাগছে? ওরা দুজন কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল, ওরে দোস্ত, ওদের তো একদম পেতনির মতো লাগছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।